ছি তানহা ছি, এটা তুই কি করলি? নিজেই নিজের বাসর রাতের সব স্বপ্ন মাটি করে দিলি। তুই তো একটা বলদ রে তানহা। কোথায় বাসর রাতের স্বামীর সেবা করবি, স্বামীর সাথে বন্ধুত্ব করবি, স্বামীর সম্পর্কে সব জানবি, স্বামীর কি লাগে না লাগে তা জিজ্ঞেস করবি, তা না তুই ঘুমিয়ে পড়লি। ধুর, ভাল লাগে না। আমি কখন যে কি করি না করি কিছুই বুঝতে পারি না। বাল। নিজের মাথায় নিজেই চাপড় মেরে তানহা ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে গোলাপি রঙের একটা সুতি শাড়ি পরে বের হয়। এসে দেখে অধীর এখনো ঘুমাচ্ছে। তানহা অধীরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। এই ঘুমন্ত অবস্থাতে কি মায়াবী লাগছে অধীরকে, কি নিষ্পাপ চেহারা। তানহা যেন হারিয়ে যাচ্ছে অধীরের এই ঘুমন্ত চেহারার মধ্যে। তানহা আরো কাছ থেকে অধীরের ঘুমন্ত ফর্সা মুখ দেখার জন্য অধীরের দিকে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতেও ও অধীরের একেবারে কাছে চলে যায়। তানহার ইচ্ছা করে অধীরের ঘুমন্ত মুখটা একবার ছুঁয়ে দিতে। তাই তানহা অধীরের মুখের কাছে যেয়ে একটু ঝুঁকে দাঁড়ায় আর অধীরের কপালে হাত রাখে। তখনই অধীর ওর চোখ মেলে তাকায় আর বলে, কি বেবি, চুমু দিতে ইচ্ছে করছে নাকি? অধীর হঠাৎ আচমকা কথা বলায় যেন তানহা ভয় পেয়ে যায়। তাই ও দ্রুত সরে যায় অধীরের থেকে আর অধীরকে বলে, কি বলছেন কি? আমি চুমু দেবো কেন? আমি আমি তো কি বললেই তো পারিস। চুমু দিতে আসছিলি, এত তোতলানোর কি আছে? একটা চুমু দিয়ে দে। চুমু দিলে আমি কিন্তু মাইন্ড করব না। চুমু দিতেই পারিস, দে তো, দে দে। কি বলছেন কি? চুমু দিতে যাব কেন? আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আমি নির্লজ্জ হতে যাব কেন আজব? নিজের বউয়ের কাছেই তো চুমু চেয়েছি, অন্য কারো কাছে তো চুমু চাইনি। নে, এবার দিয়ে দে একটা চুমু, তাড়াতাড়ি কর। আমার কিন্তু ধৈর্য নাই, ওয়েট করতে পারি না। এ আসছেও নাকি নাকি চুমু দিতে হবে? যত সব নির্লজ্জ লোক একটা। আবারও নির্লজ্জ বলছিস কাকে? বউয়ের কাছে চুমু পাওয়া কি নির্লজ্জের কাজ নাকি? আজব পাবলিক তো। এখানে তুই নির্লজ্জের দেখলিটা কি? এখন কি তুই চুমু দিবি নাকি না? আমি কিন্তু নিজের জিনিস জোর করে নিয়ে নিতে পারি, সেটা কিন্তু বেশি ডিপলি ভাবে। তানহা মনে মনে ভাবে, এই লোক বলছিটা কি? ডিপলি ভাবে নেবে মানে কি বোঝাতে চাচ্ছে উনি? কি হলো, কি ভাবছিস? তুই কি চুমু দিবি নাকি আমি নিজেরটা নিজে হাসিল করে নেব? তানহা তো এবার কিছুটা ভয় পেয়ে যায়। ও কি করবে এখন? ও তো শুধু ওদেরকে একটু ছুঁয়ে দেখতে চেয়েছিল, আর এই লোক সেটাকে তিল থেকে তাল বানাই দিছে। এখন ও কি করবে? যদি নিজে থেকে চুমু না দেয়, তাহলে যদি অধীর জোর করে ওকে কিস করে দেয়? ও লোককে দিয়ে কোনো বিশ্বাস নেই, যা বলে তাই করে। তানহার ভাবনার মধ্যেই অধীর এসে তানহার দু গালে দুটো চুমু দিয়ে দেয় আর বলে, আমার আবার ধৈর্য শক্তি কম, তাই অপেক্ষা করতে পারলাম না। বলে ওয়াশরুমে চলে যায়। আর তানহা তো অবাক হয়ে যায় অধীরের আচমকা এমন কাণ্ডে। ও দুই গালে হাত দিয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকে। ও যেন অধীরের এমন কাণ্ডে নিস্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারপর ওর ধ্যান ভাঙে আর মনে মনে বলে, এই লোক তো এমনই, যা বলে তাই করে। এতে আর অবাক হয়ে লাভ কি? তার থেকে বরং নিচে যাই নানা ভাইয়ের কাছে দেখি ওনারা কি করছে। এখানে থাকলে আবার উনি কোনো কাণ্ড ঘটায় কে জানে। তারপর তানহা নিচে চলে যায় ওর নানা নানুর কাছে। অধীর এতক্ষণ ওয়াশরুমের পাশ থেকে তানহাকে দেখছিল আর হাসছিল তানহার এমন কাণ্ডে। তানহা নিচে যেতে অধীরও চলে যায় ওয়াশরুমে। তানহা নিচে এসে দেখে ওর নানু ভাই দুজনে গল্প করছে বাকি সব মেহমান এবং প্রতিবেশীদের সাথে। তানহাকে দেখে ওর নানু ওকে নিজের কাছে ডাকেন। তানহা ওর নানুর পাশে বসে।
পাড়া প্রতিবেশীরা এসে নতুন বউ দেখতেছে। তানহাকে দেখে সবাই ওর নানুকে বলে। মাশাআল্লাহ, তোমার নতুন বউ তো অনেক সুন্দর। একজন প্রতিবেশী বলে। আমাদের অরুণা কি কম সুন্দর ছিল নাকি? অরুণার মেয়েও ওর মতোই দেখতে হয়েছে। আরেকজন প্রতিবেশী মহিলা বলে। তার বলতে যেমন অরুণা সুন্দর, মেয়েও ওর মতন সুন্দর। এভাবে প্রতিবেশীরা আরও বিভিন্ন গল্পগুজব করে যে যার বাড়িতে চলে যায়। তানহাও ওর নানা নানুর সাথে গল্প করায় ব্যস্ত হয়ে পড়ে। তানহার নানু ওকে কানে কানে জিজ্ঞেস করেন। কাল রাতে কি হলো রে তোর আর অধীরের মধ্যে? বাসর ঘরে কেমন বিড়াল মারলি? তানহা মুখ ফুলিয়ে বলে। নানু তুমিও না, কি যে বলো, বাসর ঘরে বিড়াল মারতে যাব কেন? বিড়াল কত কিউট একটা প্রাণী, বিড়ালকে কি মারা যায় নাকি? আনোয়ারা বেগম মুখ টিপে হেসে বলেন। আরে আমি তো ওই বিড়াল মারার কথা বলিনি। আমি বলতে চাইছি যে তোর আর অধীরের মধ্যে কি কিছু হয়নি? অধীর কি তোকে আদর করেছে, চুমু দিয়েছে? নানুর মুখে এমন কথা শোনায় তানহার কাশি উঠে যায়। কিরে, কি হলো তোর? শুকনো মুখে কাশছিস কেন? এনে পানি খা। বলে তানহাকে পানি এগিয়ে দেন ওর নানা মোন্নাপ মির্জা। তানহাও পানিটা খেয়ে নিয়ে গ্লাসটা পাশে রেখে দেয়। ওর নানু আবারও ফিস ফিস করে বলেন। কিরে তান্না, বললি না যে তোর আর অধীরের মধ্যে কাল রাতে কি হলো? তানহা ওর নানুকে থামিয়ে দিয়ে বলে। নানু তুমিও না, আর আমাদের মধ্যে কি হয়েছে সেটা তোমাকে বলতে যাব কেন? তোমার জামাইয়ের সাথে তোমার কি হয়েছিল বাসর রাতে, সেটা কি তুমি আমাকে বলেছিলে নাকি যে এখন আমি আমারটা তোমাকে বলবো? মনোয়ারা বেগম মুখ গোমরা করে বলেন। আমার বাসর রাতে তুই ছিলিস নাকি? থাকলে তো বলতাম। আর তোর বাসর রাতের কাহিনী শোনার জন্য তো আমি আছি। তাহলে আমাকে বললে কি হবে? আমি কিন্তু কাউকে বলবো না। তুই চাইলেই আমাকে বলতে পারিস। তানহা ভেংচি কেটে বলে। এ আসছে ওনাকে নাকি আমি আমার বাসর রাতের কাহিনী বলবো? খেয়ে দিয়ে তো আমার কোনো কাজ নেই। মনোয়ারা বেগম মন খারাপ করার ভান করে বলেন। আচ্ছা বলিস না। তানহা বুঝতে পারে ওর নানুর মন খারাপ করেছে, তাই ও ওর নানুকে বলে। আচ্ছা বলছি তুমি মন খারাপ করো না। আসলে কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি তো, আমি রাতে ওনাকে রেখে ঘুমিয়ে পড়েছি। কি রে, কি বলছিস তুই তান্না? তুই কি করে পারলি আমার এত সুন্দর নাতনিরে রাইখা ঘুমাইয়া পড়তে? তো কি করতাম, তোমার নাতিরে কোলে নিয়ে বসে থাকতাম নাকি? আজব। এখন এইসব বাদ দিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসো, আমার অনেক খিদে লাগছে। ওর নানু আর কথা বাড়ায় না, চলে যায় খাবার আনতে। তারপর সার্ভেন্টকে দিয়ে খাবার পাঠিয়ে দেন। তানহা ওর নাস্তা করাতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে বেচারা অধীর অনেকক্ষণ ধরে বউয়ের জন্য ঘরে অপেক্ষা করছিল। ভেবেছিল বউ নাস্তা নিয়ে রুমে আসবে, কিন্তু না, ওর বউয়ের তো রুমে আসার কোনো খবরই নেই। এতে অধীরের অনেক রাগ হয় তানহার উপর। নিচে এত কি করছে ওর বউ? নতুন বিয়ে করেছে কথায় সব সময় স্বামীর পেছনে চিপকে থাকবে তা না, ও যে নিচে বসে আছে। তাহলে কেন বিয়ে করেছে এই মেয়ে? অধীর আর কিছু ভাবতে পারছে না। এইদিকে তানহার উপরে অনেক রাগ জমেছে ওর, আর অন্যদিকে অনেক খিদে পেয়েছে বেচারার। এখানে বসে আর তানহার অপেক্ষা করতে পারছে না, তাই অধীর নিচে চলে যায়। নিচে যেয়ে দেখে তানহা তো আরাম করে বসে বসে খাবার খাচ্ছে। অন্যদিকে অধীর যে না খেয়ে আছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। রাগে তো অধীরের গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে তানহার দু গালে দুটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু ও চাইলে থাপ্পড় মারতে পারছে না। অধীর রাগে ফুসফুস করতে করতে তানহার পাশে যেয়ে বসে। তানহা অধীরকে দেখেও যেন দেখেনি, ও নিজের মতো খেয়ে যাচ্ছে। এতে যেন অধীরের রাগ আরও বেড়ে যায়। ও চেঁচিয়ে সার্ভেন্টকে বলে, আমার নাস্তা কোথায়? তাড়াতাড়ি নাস্তা সার্ভ করো। অধীরের এমন চেঁচানোতে সার্ভেন্টরা ভয় পেয়ে যায়। যে যেভাবে পারছে তাড়াহুড়া করে খাবার সার্ভ করতে থাকে। এতে করে ভুলবশত খাবার পড়ে যায় অধীরের উপর। তাতে অধীরের রাগ অতি মাত্রায় বেড়ে যায়। যে সার্ভেন্ট খাবারটা ফেলেছে তাকে অনেক জোরে একটা থাপ্পড় মেরে দেয়। অধীর
একে একে আরও 3টা থাপ্পড় বসিয়ে নিজের সব রাগ মিটায় সার্ভেন্টের উপর। তাতেও যেন অধীরের রাগ কমছে না, তানহার উপরে সব রাগ ও বাকি সার্ভেন্টদের উপর ঝাড়তে থাকে। এভাবে অনেকক্ষণ সবাইকে বকাবকি করে ও ওর রুমে চলে যায়। তানহা তো অধীরের এরূপ আচরণে বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখছিল এতক্ষণ। ও বুঝতে পারছিল না এই সামান্য কারণে এত রেগে যাওয়ার কি হলো, এত রেগে গেল কেন অধীর এইটুক কারণে। কিছুই মাথায় ঢুকছে না তানহার। এতক্ষণ মনোয়ারা বেগম আর মন্নাফ মির্জাও বসে বসে দেখছিল অধীরের কাণ্ড, কিন্তু এটা নিয়ে ওনারা অধীরকে কিছু বলতে পারছিলেন না। অধীরকে কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, সেটা ওনারা ভালো করেই জানেন, কিন্তু ওনারাও বুঝতে পারছিলেন না অধীরের রেগে যাওয়ার কারণটা। কিছুক্ষণ পর মন্নাফ মির্জা অধীরের রুমে যেয়ে ওকে জিজ্ঞাসা করেন, অধীর, তুই রেগে আছিস কেন? আর সামান্য কারণে সার্ভেন্টের সাথে এমন আচরণ করলি? অধীর রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছিল। ও এখনো অনেক রেগে আছে, তাই ও যেন মন্নাফ মির্জার কথা শুনে ও শুনেনি, ওনার কথার কোনো জবাব দেয় না। মন্নাফ মির্জা তখন কণ্ঠে একটু তেজ এনে বলেন, কি হলো অধীর? আমি তোকে কিছু বলেছি, কথা কানে যাচ্ছে না? দিন দিন তুই লিমিট ক্রস করে যাচ্ছিস। এত রাগ কিন্তু ভালো না। মন্নাফ মির্জার এই কথা শুনে যেন অধীর আর রাগ কন্ট্রোল করতে পারে না। ওর দাদাইকে বলে, আমি কি করব না করব সেটা কাউকে বলে করি না, আর আমি কারো কথা শুনতে বাধ্য নই। দাদাই, আমি কেমন সেটা তুমি ভালো করেই জানো, তাই প্লিজ আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার বয়স হয়েছে, যাও রুমে যেয়ে রেস্ট নাও, আর আমাকে আমার কাজ করতে দাও। মন্নাফ মির্জা বুঝতে পারেন অধীরকে কিছু বলে কোনো লাভ নেই, ও কারো কথা শুনে না আর শুনবেও না, তাই তিনি আর কোনো কথা বাড়ান না। তিনি এসেছিলেন অধীরকে একটা কথা বলতে, তাই সেটা বলেই তিনি চলে যাবেন এখান থেকে। তিনি অধীরকে বলেন, সন্ধ্যায় তোরা তানহা রিসেপশন পার্টি রেখেছি, আমি আর তোর বাবা। তো আমরা চাই তুই আর তানহা সেটাতে অ্যাটেন্ড কর। অধীর একটু ভেবে বলে, ঠিক আছে। তারপর মন্নাফ মির্জা চলে যান। তানহার রুমে আসতে অনেক ভয় পাচ্ছে, আর রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রুমে যাবে কি যাবে না। অধীর তো অনেক রেগে আছে, আর সেই রাগ যদি আবার তানহার উপর ঝাড়ে তখন কি হবে বলা তো যায় না, কখন কি করে তানহার সাথে। এমনিতেও বেচারি তানহা অধীরকে অনেক ভয় পায়, তার উপর অধীর রেগে আছে, এতে তানহার আরো দ্বিগুণ ভয় পাচ্ছে। তারপরও ও কি করার, রুমে তো যেতেই হবে ওকে। ওর নানু যে অধীরের খাবার দিয়ে পাঠিয়েছে, তানহা যেন সেটা অধীরকে দেয়, তাই তো তানহা ভয় পাওয়া সত্ত্বেও খাবার নিয়ে চলে এসেছে। তানহা ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে, রুমে এসে দেখে অধীর ল্যাপটপে কিছু করছে। তানহা ভয়ে ভয়ে অধীরের সামনে যেয়ে দাঁড়ায়। অধীর তানহাকে এক পলক দেখে নিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দেয়। তানহা মনে সাহস নিয়ে অধীরের দিকে তাকিয়ে বলে, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি, তখন তো নাস্তা করলেন না, নিন এখন নাস্তা করে নিন। তানহার কথা শুনে অধীর তানহার দিকে তাকায়, আর এক হাত দিয়ে ল্যাপটপ এক সাইডে রাখে। তারপর হঠাৎ টান দিয়ে তানহাকে নিজের কোলে এনে ফেলে। হঠাৎ অধীরের এমন কাণ্ডে তানহা তো ভ্যাবাচাকা খেয়ে যায় আর লজ্জা পায়। ও ভাবতে পারেনি অধীর এমন করবে। এই লোকটা যে হঠাৎ কি সব কাণ্ড করে না বুঝে উঠে দায়। তানহা তাড়াতাড়ি করে অধীরের কোল থেকে উঠতে যায়, কিন্তু উঠতে পারে না। অধীর তানহাকে আরো জোরে শক্ত করে ওর কোমর ধরে রাখে, এতে তানহা আরো বেশি লজ্জা পেয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, পাখিরা নিজেদের বাসায় ফিরতে ব্যস্ত। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত পরিবেশ। ব্যালকনির এক পাশে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তানহা, আর ভাবছে সকালের কথা, কিভাবে অধীর ওকে টান মেরে নিজের কোলে বসিয়ে দিয়েছিল। ইস্কি লজ্জা মুখরিত পরিবেশ ছিল তখন। এসব ভেবে তানহা মুস্কি মুস্কি হাসতে থাকে। অধীর ওকে কোলে বসিয়ে বলেছিল যদি তানহা নিজে হাতে অধীরকে খাইয়ে না দেয়, তাহলে শাস্তিস্বরূপ তানহাকে 10টা কিস করতে হবে অধীরকে। কথাটা শুনে তো তানহা যেন আকাশ থেকে পড়ে। না খাইয়ে দিলে 10টা কিস দিতে হবে, এটা আবার কেমন শাস্তি ভাই?
এরকম শাস্তি দেওয়ার কথা আজ প্রথম শুনল তানহা। তারপর আর কি, যদিও তানহা অধীরকে খাইয়ে দিতে চায়নি, কিন্তু 10টা কিস করার বদলে খাইয়ে দেওয়াই ভালো মনে করে ও তাই তো অধীরকে খাইয়ে দিয়েছিল। তারপর অধীর বলেছে সকালে ওকে রেখে নাস্তা করে নিয়েছিল তানহা, সেটার শাস্তি নাকি বাকি আছে, রাতে সেই শাস্তি দিবে। এটা ভেবে তো তানহার মনে ভয় ঢুকে যায়। রাতে অধীর তাকে কি শাস্তি দেবে কে জানে, সে তো খেতে বেচারি ভয়ে ভয়ে আসে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। তানহা ব্যালকনি থেকে রুমে চলে আসে, এসে মাগরিবের নামাজ আদায় করে নেয়। দেখতে দেখতে রাত 8টা হয়ে যায়। পার্লারের লোকেরা চলে আসে তানহাকে সাজাতে। ছাদে ওদের রিসেপশনের পার্টির আয়োজন করা হয়েছে। সব গেস্টরা একে একে চলে আসতে শুরু করেছে। তানহার আব্বু আম্মু, বড় আব্বু, বড় আম্মু, আদিব, আনায়া আর তাহমিনা, ওরা সবাইও চলে এসেছে এতক্ষণে। তাহমিনা এসে তানহার সাথে গল্প করতে থাকে আর ওর সাজগোজ দেখতে থাকে। তানহা পিঙ্ক কালারের একটা দামি লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং হিজাব পরেছে। সবগুলো অধীরের পছন্দে কেনা। ওই দিন শপিংয়ে অধীর এগুলো কিনেছিল তানহার জন্য, যদিও বা সবাই এগুলো দেখেনি কেনার সময়। অধীর এগুলো পার্সোনালি কিনেছিল তানহাকে সারপ্রাইজ দিবে বলে, তাই তো আজ এগুলো দিয়ে বলল তানহা যেন এগুলো আজকে পরে। অধীরের থেকে এগুলো পেয়ে তো তানহা অনেক খুশি হয়ে যায়, তাই ও খুশিতে এগুলো পরে নেয়। ভাই আপনি রেগে যাবেন না, ওই জনি আর জিসান তো আপনার কিছুই করতে পারবে না। আপনি তো হলেন রাজা, মানে সিংহ, আর ওরা তো বিড়াল। বিড়াল কি সিংহের কিছু করতে পারে নাকি? ওই বিড়ালদের মারতে তো আপনার বেশি সময় লাগবে না, 2 মিনিটে ওদের শেষ করে দিতে পারেন আপনি। রায়ান পায়ের উপর পা তুলে একটা সিগারেট ধরিয়ে সেটা মুখে পুরে নেয়। কিছুক্ষণ পর পর ধোঁয়া উড়াতে উড়াতে বলে, তুই একদম ঠিক বলেছিস শিরিক, ওই বিড়ালরা তো আমার কিছুই করতে পারবে না, তার আগে আমি ওদের দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি। বলে জোরে জোরে হাসতে থাকে রায়ান। জি ভাই একদম। কিন্তু রিক, এবার যে আমি আর ওদের সাথে লুকোচুরি খেলা আর খেলতে পারছি না, এবার আমি ওদের সাথে সামনাসামনি খেলবো, তা না হলে তো এই খেলাতে আমি মজা পাচ্ছি না। এবার হবে ওদের সাথে আমার সামনাসামনি লড়াই। আমি জানি ওরা আমার পরিচয় বের করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই ভাবছি ওদের আর কষ্ট করাবো না। সিংহকে তো এভাবে লুকিয়ে থাকলে মানায় না, রাজাকে তো সবার সামনে আসতেই হয়, তাই এবার রাজা সবার সামনে আসবে। কিন্তু ভাই এতে যদি আপনার কোনো ক্ষতি হয়? আমার কিছু হবে না রিক, রাজা রাজাই থাকে, রাজাদের কিছু হয় না। আর রাজারা যদি ভিতুর মতো লুকিয়ে থাকে তাহলে তো তাকে রাজা বলা মানায় না। এবার রাজাকে প্রকাশ্যে সকলের সামনে আসতে হবে, তবে না রাজাকে সকলে ভয় পাবে। জি ভাই আপনি যেটা ভালো মনে করেন। অধীর সেই সকালে বাহিরে গিয়েছে, তারপর থেকে ওর বাসায় আসার কোনো খবর নেই। অন্যদিকে আনোয়ারা বেগম, মন্নাত মির্জা, করিম মির্জা অনেক টেনশনে আছেন অধীরকে নিয়ে। ছেলেটা যে সেই গেল আর আসলো না, ওর যে আজ রিসেপশন পার্টি আছে সেটা কি ও ভুলে গেছে নাকি? সব গেস্টরা চলে এসেছে, তানহাওয়ারও সাজগোজ কমপ্লিট, কিন্তু অধীরের খবর নেই। ও না আসা পর্যন্ত অনুষ্ঠান শুরু করতে পারছে না। সকলে স্টেজে ওয়েট করছে বর বউয়ের জন্য, কিন্তু বর বউয়ের কোনো খবর নেই। তানহার আব্বু আম্মু নিচে আসেন দেখতে যে কেন এতক্ষণ ধরে তানহা আর অধীর স্টেজে আসছে না। সকলে বলাবলি করছে যে কি হলো, ওদের কারো কোনো খবর নেই কেন? শুধু শুধু কি ওনাদের অপেক্ষা করানো হচ্ছে এখানে? যেখানে বর বউয়ের খবর নেই সেখানে তাহলে ওনাদের কেন ইনভাইট করা হলো? তানহার আব্বু এসে মন্নাত মির্জাকে জিজ্ঞাসা করলেন, বাবা অধীর কোথায়? এখনো তানহা আর অধীর স্টেজে যাচ্ছে না কেন? সবাই তো ওদের জন্য অপেক্ষা করছে, আর সবাই বলাবলি করছে কেন ওরা যাচ্ছে না। এটা শুনে মন্নাত মির্জা বললেন, ওদেরটা যে কোথায় গেছে আমরা কিছু জানি না, সেটাতে কেন এমন করে বুঝি না। আজও রিসেপশন পার্টি, আর ওকে বাইরে না গেলে হতো না? কিন্তু না, তাকে বাইরে যেতে হবে। তো বাইরে যখন যাবি তো আমাদেরকে বলে যা কোথায় যাচ্ছিস। আমাদের না বলিস, তানহাকে অন্তত বলে যেতে পারতো না? কাউকে না বলে চলে গেল। এখন কি করব আমরা? আর কতক্ষণ বা ওয়েট করব? ও যদি পার্টিতে থাকার ইচ্ছা না থাকতো তাহলে তো
সকালে না করে দিতে পারতো, তাহলে এত আয়োজন করতাম না। এখন কি বলবো গেস্টদের? ওনারা তো কি না কি ভাবছে কে জানে। তখনই অধীর পেছন থেকে বলে ওঠে, দাদাই আমি চলে এসেছি, আর টেনশন করতে হবে না তোমাকে। আমি রেডি, চল স্টেজে যাওয়া যাক। মন্নাফ মির্জার তো রাগ হয় অধীরের কাণ্ডে। উনি রেগেছিলেন। উনি অধীরকে বলেন, তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? আজকে তোর জন্য পার্টি রাখলাম, আর তুই সারাদিন থেকে বাইরে বসে আছিস। যদি তোর পার্টিতে থাকার ইচ্ছা না ছিল তাহলে তো সকালেই বলে দিতে পারতি, তাহলে পার্টির অ্যারেঞ্জ করতাম না। সবাই সে কখন থেকে ওয়েট করছে তোর জন্য, জানিস তুই? গেস্টরা তো বলাবলি করছে আমাদের নিয়ে যে পার্টি অ্যারেঞ্জ করেছে সেখানে বউ আর বরের খবর নেই। আরে দাদাই, তুমি কি এখন এসব নিয়ে আরও প্যাচাল পারবে? এতে তো আরও সময় নষ্ট হবে। তার থেকে চলো আমরা সবাই পার্টিতে যাই, সবাই তো ওয়েট করছে সেখানে। মনোয়ার শিকদার বলেন, অধীর ঠিক বলেছে বাবা। এখন এসব নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আমরা বরং গেস্টদের কাছে যাই। সবাই তো ওখানে ওয়েট করছে ওদের জন্য। এসব নিয়ে বরং পরে কথা বলা যাবে। মন্নাফ মির্জা আর কথা বাড়ালো না, শুধু অধীরকে বললেন, বাইরের পোশাক চেঞ্জ করে পার্টিতে এসো, আমরা তানহাকে নিয়ে ওখানে যাচ্ছি। আমি আর তানহা একসাথে যাবো স্টেজে। তানহাকে রেখে তোমরা চলে যাও, আর আমি চেঞ্জ করে তানহাকে নিয়ে আসছি। বলে অধীর চলে যায় চেঞ্জ করতে, আর তানহা দাঁড়িয়ে থাকে সেখানে। বাকিরা সবাই ছাদে চলে যায়। অধীর ব্ল্যাক শার্টের উপর ব্ল্যাক কোট, ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক ব্যান্ডের ঘড়ি, চুলগুলো উপরে তুলে সুন্দর করে সেট করে নিয়েছে। তারপরও চলে আসে তানহার কাছে। তানহা অধীরকে দেখে তো চোখ সরাতে পারে না, তাকিয়ে থাকে ওর দিকে। অধীরও তানহাকে দেখে তাকিয়ে থাকে ওর দিকে। তানহাকে দেখে যেন ওর চোখ সরাতে পারছে না। ওর থেকে একদম গোলাপি পরি লাগছে তানহাকে। ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিকে যেন তানহার ঠোঁট দুটো স্ট্রবেরি স্ট্রবেরি মনে হচ্ছে অধীরের কাছে। অধীর তো তানহার ঠোঁটের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ওর ইচ্ছে করছে এক্ষুনি তানহার স্ট্রবেরির মতো ঠোঁট দুটোতে চুমু খেতে। অধীর যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছে, তাই ও আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে তানহার দিকে। এতে তো তানহা ভয় পেয়ে যায়। অধীর যত ওর কাছাকাছি আসছে, তানহার বুকের ভেতরে ঝিম ঝিম শব্দ হচ্ছে। কেউ যেন বুকের ভেতরে হাতুড়ি পেটা করছে। অধীর এক পা করে আগাচ্ছে তানহার দিকে। এতে তানহা এক পা করে পেছাচ্ছে। পেছাতে পেছাতে তানহা এক পর্যায়ে দেওয়ালের সাথে লেগে যায়। অধীর এসে তানহার মুখের কাছাকাছি এসে দাঁড়ায়। ওদের দুজনের নিঃশ্বাস দুজনের মুখে পড়ছে। ওদের দুজনের নিঃশ্বাস একে অপরের নিঃশ্বাসের সাথে বাড়ি খাচ্ছে। তানহার হার্টবিট যেন ফাস্ট চলছে। অধীর আস্তে আস্তে তানহার ঠোঁটের দিকে ঝুঁকে পড়ে। যখনই তানহার ঠোঁটে কিস করতে যাবে, তখনই তাহমিনা দৌড়ে এসে বলে, তোমাদের সবাই ডাকছে, তাড়াতাড়ি ছাদে যেতে বলেছে। এটা বলে তাহমিনা ওদের দুজনের দিকে তাকায় আর অপ্রস্তুত হয়ে যায়। ও বুঝতে পারে ভুল সময়ে এখানে এন্ট্রি নিয়েছে, তাই ও বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে ভুল সময় চলে এসেছি। তাহমিনা হঠাৎ আসাতে অধীর আর তানহা যেন অপ্রস্তুত হয়ে যায়। তানহা তো অনেক লজ্জা পেয়ে যায়। তানহা অধীরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। অধীরও নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে অ্যাটিটিউড নিয়ে দাঁড়ায়, যেন এখানে কিছুই হচ্ছিল না। তারপর অধীর আর কিছু না বলে অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। আর তানহা বেচারি কি করবে? ও তো অনেক লজ্জা পেয়েছে। ও জানে এখন তাহমিনা ওকে হাজারটা প্রশ্ন করবে আর জানতে চাইবে ওদের মধ্যে কি হয়েছে, ওরা এতক্ষণ কি করছিল না করছিল। তাই তানহা তাহমিনার উপেক্ষা না করে ও চলে যায় অধীরের পিছু পিছু। আর তাহমিনা বোকার মতো সেখানে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, জব বাবা, এটা কি হলো? ওরা আমাকে কোনো পাত্তা না দিয়ে দুজন কেমন অ্যাটিটিউড নিয়ে চলে গেল, যেন এখানে কিছুই হয়নি। আজব। তারপর তাহমিনাও সেখানে দাঁড়িয়ে না থেকে ওদের পিছু পিছু চলে যায়। ছাদে এসে তানহা আর অধীর দুজনে দুজনের হাত ধরে স্টেজে যে দাঁড়ায়। সবাই ওদের দেখে বলাবলি করছে দুজনকে অনেক মানিয়েছে, অনেক কিউট কাপল, দুজনকে কিউট লাগছে।
রাত 12টা। সবাই ব্যস্ত খাবার দাবার করতে। সব গেস্টদের জন্য এক পাশে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। অন্যদিকে তাহমিনা আর আবিদ দুজনে দুজনকে দেখে যাচ্ছে আর একে অপরকে লজ্জা পাচ্ছে। তাদের প্রেমের এই হলো কিছুদিন, কিন্তু ওরা সেভাবে পার্সোনালি দেখা করেনি, শুধু কলেজে গেলে যে একটু একটু দেখা হতো এই আর কি। কিন্তু তাহমিনা তানহার বিয়েতে আসায় ওর আর আদিবের দেখা হচ্ছে অনেক ক্ষণে ক্ষণে। আর একজন আরেকজনকে যখনই দেখে শুধু লজ্জা পায়, কথা বলা তো দূরেই থাক। তারপর সবাই মিলে একসাথে পিক তুলে। তানহা আর অধীরেরও কাপল পিক তোলা হয় আর এভাবেই সম্পূর্ণ হয় ওদের রিসিপশন। অনুষ্ঠান শেষে সবাই যে যার মতো চলে যায়। তানহার আব্বু আম্মুরাও সবাই তানহার থেকে বিদায় নিয়ে চলে যায়। রাত 2টা বাজে। তানহার অনেক ঘুম পাচ্ছে, শরীর অনেক ক্লান্ত লাগছে ওর। সন্ধ্যা থেকে কেমন ভারী লেহেঙ্গা পরে দাঁড়িয়েছিল, বসারও সুযোগ পায়নি বেচারি। একজন পরে আরেকজন শুধু পিক তুলছিল কাছে এসে। কথায় ও ভাবলো সব কিছু শেষে রুমে এসে একটু রেস্ট নেবে, তা আর হচ্ছে কথায়। অধীর ওকে ঘুমাতে দিচ্ছে না। ওর নাকি শাস্তি পাওয়া অনেক বাকি, তাই শাস্তি না পাওয়া পর্যন্ত নাকি তানহা ঘুমাতে পারবে না। তাই তো অধীর ওকে দাঁড় করিয়ে রেখেছে সেই কখন থেকে। পরনের লেহেঙ্গাটাও চেঞ্জ করতে দেয়নি। এটা পরে নাকি ওকে দাঁড়িয়ে থাকতে হবে অধীরের সামনে, আর অধীর নাকি ওকে এভাবে দেখবে সারা রাত। অন্যদিকে অধীর নিজে বেডে শুয়ে শুয়ে আরাম করছে আর তানহাকে দেখছে। এতে তানহার আরো বিরক্ত লাগছে আর রাগও হচ্ছে। তাই তানহা গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে অধীরকে বকে যাচ্ছে। লোকটার কি একটুও মায়াদয়া নেই ভেতরে? উনি কি বুঝতে পারছেন না ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, কষ্ট হচ্ছে? অসভ্য শয়তান পাজি পাষাণ লোক একটা। তানহা মনে মনে অধীরকে বকে বকে ওর গুষ্টি উদ্ধার করে ফেলছে, কিন্তু ভয়ে মুখে কিছু বলতে পারছে না বেচারি। এভাবে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তানহা। তারপর আর না পেরে এবার কেঁদে দেয় তানহা। অধীর এতক্ষণ তানহাকে দেখছিল। তানহার এভাবে গাল ফুলিয়ে থাকতে তানহাকে দেখে অধীরের ভালোই লাগছিল। হঠাৎ তানহার কান্নার আওয়াজে অধীর যেন বিরক্ত হয়। এই মেয়ের হঠাৎ কান্না করে কেমন সব কিছু নষ্ট করে দিল। ও তো এত সুন্দর করে দেখছিল তানহাকে, ওর গাল ফুলিয়ে রাখা কিউট চেহারা দেখছিল মন ভরে, কিন্তু ও মেয়ের তো সেটা সহ্য হলো না, কান্না করে সব মাটি করে দিল। অধীর বিরক্ত হয়ে বলল, কি হলো, কাঁদছিস কেন? তানহার কান্না করতে করতে বলে, তো কি করব, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? সেই সন্ধ্যা থেকে একেবারেও বসতে পারিনি, দাঁড়িয়ে আছি। আমার অনেক ক্লান্ত লাগছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। বলে আরও জোরে কেঁদে দেয় তানহা। অধীর বুঝতে পারে তানহার কষ্ট হচ্ছে, তাই ও কান্না করেছে। এতে অধীরেরও একটু মায়া হলো তানহার উপর, কিন্তু সেটা তানহাকে বুঝতে দেয় না। ও তানহাকে বলে, এটা তোর শাস্তি, জানিস না তুই? আর আমি কাউকে শাস্তি দেওয়ার বেলাতে সেটা কম করি না। যতটুকু শাস্তি তার প্রাপ্য তাকে ততটা শাস্তি দেই। এ কথা শুনে তানহা অসহায় চোখে তাকায় অধীরের দিকে। অধীর বুঝতে পারে তানহার সত্যি কষ্ট হচ্ছে, তাই ও তানহাকে বলে, যাই হোক, আজকের শাস্তি এই পর্যন্ত এনাফ ফর ইউ, বাকি কাল দেয়া হবে। যা ফ্রেশ হয়ে আয়। তানহাও আর কথা না বাড়িয়ে সাথে সাথে ফ্রেশ হতে চলে যায়। অধীর তানহার কাণ্ড দেখে মুচকি হাসে আর মনে মনে বলে, সুইটহার্ট, সবে তো শুরু হলো সব কিছু। এত তাড়াতাড়ি তোমায় টায়ার্ড হলে তো চলবে না, তোমায় তো আরও অনেক কিছু সহ্য করতে হবে, সাথে আমাকেও। এগুলো বলে অধীর বাঁকা হাসে। রায়ান প্রকাশ্যে এসেছে এটা জানতে পেরে জনি আর জিসান কিছুটা অবাক হয়, আবার খুশিও হয়। এবার ওরা ওদের শত্রুকে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে, এটা ভেবে দুই ভাই অনেক খুশি হয়। ওই খুশিতে দুই ভাই একটা পার্টি রাখবে, যেটাতে রায়ানকেও ইনভাইট করবে বলে ওরা ঠিক করে।
তো যেই ভাবা সেই কাজ। রায়ানের কাছে জনির লোক দিয়ে খবর পাঠিয়ে দেওয়া হয় যে জনি জিসান তাকে ওদের পার্টিতে ইনভাইট করেছে। যদি সাহস থাকে তো রায়ান যেন ওদের পার্টিতে জয়েন করে, না হলে ওরা মনে করবে রায়ান একটা ভীতু। এ কথাগুলো রিক এতক্ষণ বলছিল রায়ানকে। রায়ান এতক্ষণ যাবৎ সব শুনছিল মনোযোগ সহকারে। তারপর সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে রিককে বলে, তাহলে কালকে আমার শত্রুদের সাথে আমার প্রথম মোলাকাত হতে যাচ্ছে রিক। এত বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত। বলে বাঁকা হাসে। রিক প্রতি উত্তরে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তানহা রুমে একা একা বসে বসে বোর হচ্ছে। অধীর বাসায় নেই, সকালে বেরিয়ে গেছে। নানা নানু ঘুমাচ্ছে বিধায় ওদের সাথেও গল্প করতে পারছে না, তাই তানহা একা একা বোর হচ্ছে। ও এখন কি করবে? এই একা বাড়িতে কি করে সময় কাটাবে? একা একা ধুর ভালো লাগে না। হঠাৎ তানহার মনে পড়ে তাহমিনাকে কল করবে, তাহলে তো ওর সাথে কলে কিছুক্ষণ গল্প করা যাবে। যেই ভাবা সেই কাজ। ও তাহমিনাকে কল করে। 2 বার রিং হবার পর তাহমিনা কল রিসিভ করে। সাথে সাথে তানহা জিজ্ঞাসা করে,